আরও কড়া পদক্ষেপ যদি তোলাবাজি গুন্ডামি হয় তাহলে তার জন্য জোড়া আইন রয়েছে। বিধানসভার চলতি অধিবেশনে নয়া বিল পেশ, তোলাবাজি গুন্ডামি বন্ধে একটি আইনের সংশোধনী। সেক্ষেত্রে শুধু জেল খেটে আর ছাড় নয়, তোলাবাজি আর গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। রাজ্যে জননিরাপত্তা সুরক্ষিত রাখা ও অসামাজিক কার্যকলাপ আটকানোর জন্য বিধানসভায় রাজ্য সরকারের তরফে আনা হচ্ছে নয়া আইন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এই নয়া আইন রাজ্য সরকার আনছে। এই নয়া আইনের লক্ষ্যই হলো রাজ্যে জননিরাপত্তা নিশ্চিত করা ও অসামাজিক কার্যকলাপ আটকানো, এমনকি গুন্ডাদের কড়া হাতে মোকাবিলা করা। প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ বিচারের আগেই আটক, এই নয়া বিধান রাখা হচ্ছে এই নয়া আইনে। 12 মাস অর্থাৎ 1 বছর পর্যন্ত তাকে আটক রাখতে পারবে সরকার, যারা অসামাজিক কার্যকলাপ করতে পারেন বলে রাজ্য পুলিশ বা সরকার মনে করছে। অবশ্যই সেক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ বিচারের আগেই আটক কাদের করা হতে পারে তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা নয়া আইনে দেওয়া হয়েছে। অর্থাৎ এ রাজ্যে কোনো রকমভাবে যাতে গুন্ডাদের কোনো রাজত্ব না চলে, কোনো রকম গুন্ডামি না হয়, ভাঙচুর না হয়, সেই কারণেই এই নয়া আইন। উদ্দেশ্য একটাই, রাজ্যের মানুষের নিরাপত্তা সুরক্ষিত রাখা। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তোলাবাজি গুন্ডামিতে কড়া দাওয়াই নতুন আইন আনছে রাজ্য সরকার। গত মঙ্গলবারই বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। তাবর তাবর সব গ্যাংস্টারদের দাপট দেখেছে উত্তরপ্রদেশ। সেখানে সেই গ্যাংস্টারদের শায়েস্তা করতে 1984 সালে কংগ্রেসের আমলে একটা আইন তৈরি হয়েছিল, কিন্তু কোনো সরকার সেই আইন কার্যকর করার সাহস দেখায়নি, যেটা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে সেই আইন এমনভাবে, এমন কড়াভাবে সেই আইনের প্রয়োগ হয় যে যত তাবর তাবর গ্যাংস্টার আছে তাদের এখন নাভিশ্বাস। কীরকম? আমরা মির্জাপুরের নাম শুনেছি, সাহারানপুরের মির্জাপুরের সিনেমা দেখেছি। সেই মির্জাপুরের যিনি ডন, মির্জাপুরের যিনি ত্রাস গ্যাংস্টার, সেই গ্যাংস্টারের নাম হচ্ছে হাজি ইকবাল। ইনি হচ্ছেন বিএসপির একজন জনপ্রতিনিধি, বিএসপির নেতা, বিধান পরিষদের সদস্য। সেই হাজি ইকবালের গত এই 2026-এই 56খানা প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে। শুধু তাই নয়, 276 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে যোগী সরকার। এর পাশাপাশি আতিক আহমেদের বাজেয়াপ্ত সম্পত্তির কথা শুনলে তো চোখ কপালে উঠে যাবে। 11,684 কোটি টাকা এই গ্যাংস্টার আইন বলবৎ করে, তার কড়া হাতে তার প্রয়োগ করে একজন গ্যাংস্টারের আতিক আহমেদ তার বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অনেক সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এমনও করেছে যোগী সরকার যে তার যেসব সম্পত্তি, বিরাট বিরাট বাড়ি, বিরাট বিরাট জমি, এইসব বাজেয়াপ্ত করে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করে দিয়েছে। সেখানে এখন গরিব মানুষেরা থাকেন। ঠিক একই রকমভাবে এই রাজ্যেও শুভেন্দু অধিকারী কিন্তু কড়া আইন আনছেন। তিনি এটা বলেওছেন, তোলাবাজ যারা তোলাবাজি করে সম্পত্তি করেছেন, তারা যদি বিপুল সম্পত্তি করে থাকেন, করে ভাবেন যে 2 মাস জেল কাটবো আবার সেই সম্পত্তি ভোগ করব, সেটা হবে না। সম্পত্তি কিন্তু এবার বাজেয়াপ্ত করা হবে। উত্তরপ্রদেশে যেমন গ্যাংস্টার, এখানে তৃণমূলের আমলে সবচেয়ে বড় যেই অভিযোগটা উঠেছিল সেটা হচ্ছে তোলাবাজির অভিযোগ।
সমাজের নানা স্তরে তোলাবাজি, এবং সেই তোলাবাজদের সম্পত্তি এই সরকার মনে করছে বিপুল। সেই তোলাবাজদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায় তাহলে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য অনেক কিছু করা যেতে পারে। শুভেন্দু অধিকারীর বক্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। এসব বড় বড় প্রাসাদের মতো বাড়ি সব খালি করে দেবো, এবং সেখানে যারা রাস্তায় লোক, যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, ঘরবাড়ি নেই, তাদের সেখানে আশ্রয় দেবো। এবং এটা করার জন্যই এবার কিন্তু রাজ্য সরকার নতুন আইন করছে, কড়া আইন, এবং সেখানেও কিন্তু ব্যবস্থা থাকছে, সংস্থান থাকছে সম্পত্তি ক্রোক করার, যেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সরকারি সম্পত্তি ভাঙচুর হলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই আইনই আনতে চলেছে শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য মেনে যে আইনটা তৈরি হচ্ছে সেখানে একটা পুরনো আইন আমাদের রয়েছে, আরও যাতে কড়াভাবে প্রয়োগ করা হয় সেটার ব্যবস্থা করা হবে, সংশোধন করা হবে সেই আইনের একটা অংশ, এবং তার পাশাপাশি নতুন একটা বিল এনে আরও একটা আইন তৈরি করা হচ্ছে, যার লক্ষ্য একটাই, তোলাবাজি চলবে না। এটা কি শুধুই তোলাবাজি বন্ধ করার জন্য? তোলাবাজি বন্ধ করার জন্য তো অবশ্যই, তোলাবাজি যারা করেছেন তাদের শাস্তি দেওয়ার জন্য তো অবশ্যই, পাশাপাশি এটা কিন্তু শিল্পমহলের কাছেও একটা বার্তা। কারণ আমাদের এ রাজ্যে যারা বিনিয়োগ করতে এসছেন তারাও বারবার অভিযোগ করেছেন যে তাদের থেকেও তোলা চাওয়া হয়েছে, তারা অতিষ্ঠ হয়ে রাজ্য ছাড়তে হয়েছে। ফলে সরকার যে শিল্প আনতে সরকারের কতটা সদিচ্ছা সেটা কিন্তু খালি শিল্পপতিদের বিভিন্ন রকম ওয়ান উইন্ডো সিস্টেম বা জমিনীতি দিয়ে বোঝাচ্ছেন না, এই রকম কড়া আইন করে সেটাও কিন্তু শিল্পপতিদের কাছে বার্তা দেওয়া হচ্ছে এই সরকার শিল্প বন্ধু সরকার হিসাবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে কতটা আগ্রহী, কতটা উদ্যোগী। তোলাবাজি বলে এই রাজ্যে কিছু থাকবে না, এ রাজ্যে শিল্প আসবে। এবং যেই তোলাবাজির কারণে সাধারণ মানুষও অতিষ্ঠ, তৃণমূলের আমলে যেটা বারবার উঠেছে সেইটাও এই সরকার বোঝাচ্ছে যে সরকার বদলে গেছে, এটা এখন পরিবর্তনের রাজ্য, পরিবর্তনের রাজ্যে এটা সবচেয়ে বড় পরিবর্তন, অন্যতম বড় পরিবর্তন, যে এই রাজ্যে আর তোলাবাজি চলবে না। তার জন্যই এরকম করা আইন, যেই আইনে দেখা যাচ্ছে যোগীর মডেল, যোগী আদিত্যনাথের মডেল, উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইন, আর এখানে তোলাবাজ আইন। যোগীর মডেল এবার বাংলায়, উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইন, এবার বাংলায় তোলাবাজ আইন। গুন্ডারা শুধু জেল খেটে আর পার পাবে না, তোলাবাজি গুন্ডামিতে সম্পত্তিও বাজেয়াপ্ত। বেশ কয়েক বছর আগে উত্তরপ্রদেশেও বারবার ধরে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটত, যেখানে একাধিক রাজনীতির ব্যক্তিদের যোগসাজশ থাকার অভিযোগ উঠত, যদিও সে অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো না। তারই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশেও কড়া আইনের শাসন চালু করা হয়, এবং সেখানেও বিধানসভাতে, পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে ধরনের আইন আনা হচ্ছে সেই ধরনের আইন বলবৎ করা হয়। তারপরই দেখতে পাওয়া গিয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন বা যারা গুন্ডা পরিচালনা করতেন তারা অনেকটাই শান্ত হয়ে যান, বা বলা ভালো উত্তরপ্রদেশের মতো জায়গাতে তারা নতুন করে কোনো ট্যাফু করার সুযোগ পান না। এই যে বিল রাজ্য বিধানসভাতে আসতে চলেছে, সেখানে একদিকে শুধুমাত্র দুর্নীতিকে সমূলে নিকাশ করা নয়, এর পাশাপাশি যাতে কোনো ধরনের অপরাধের সঙ্গে এই সমস্ত ব্যক্তিরা জড়িত থাকতে না পারেন, আর যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তোলাবাজি গুন্ডামিতে কড়া দাওয়ায় নতুন আইন আনছে রাজ্য সরকার, গত মঙ্গলবারই বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এই যে তোলাবাজি, সিন্ডিকেট, গুন্ডারা যে কত সর্বনাশ হয়ে গেছে এই বাংলার, আজ করতে পারেন যদি আমরা শিল্প তালুকগুলো এক এক করে দেখি। ধরুন আসানসোল, এই আসানসোল শিল্প তালুক, কন্যাপুর, একের পর এক কারখানা, এখানে বহু মানুষের রুটি রুচি। তৃণমূল জামানায় সেই আসানসোলে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কেন?
অভিযোগ, তৃণমূল জামানায় সিন্ডিকেট আর তোলাবাজির চাপে কারখানায় ঝাঁপ ফেলেছেন অনেকে। তার ফলে কি হয়েছে? রাতারাতি কাজ হারিয়েছেন বহু শ্রমিক, কাজ হারিয়েছেন রাতারাতি। আর শিল্প বিনিয়োগ তোলাবাজির ভয়ে থমকে গিয়েছে। পালাবদলের সরকারে এবার সেখানেই কড়া সরকার, কড়া বার্তা, নো তোলাবাজি, নো সিন্ডিকেট। আমরা খুব সাকসেসফুলি 12 বছর চালালাম। যখন 2011-তে সরকার পাল্টি হয়, তারপরে এটা অ্যাগ্রেসিভ ইউনিয়নবাজি দিকে নিয়ে রয়ে গেল। আমাদের মতন কারখানাতে লসের দিকে চলে গেল। 1.5 বছর আমরা পুরো লস দিয়ে তারপর বাধ্য হয়ে আমরা ওটাকে বন্ধ করতে বাধ্য হলাম। কিন্তু তখন আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম, প্রশাসনকে, নেতাদিকে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। তো আজকে আমরা পরিবেশ পেয়েছি, তো আমরা নিজে তো খুলবই, কিন্তু অন্য সবাইকে আমরা এনকারেজ করবো যে কাম ফরওয়ার্ড। বিশ্বাস আছে যে আগামী দিন আমরা সুফল পাবো। একসময় এই শিল্প তালুকে গড়ে উঠেছিল ছোট বড় একাধিক কারখানা, কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা আসার পরই শুরু হয় ট্রেড ইউনিয়ন। শ্রমিকদেরকে জোর করে কাজে ঢোকানো, কারখানা মালিকদের কাছে টাকা আদায়ের কাজ শুরু করে। সরকারের দ্বারস্থ হয়ে মেলেনি কোনো লাভ কারখানা মালিকদের। পরে বাধ্য হয়ে কারখানা বন্ধ করতে হয় কারখানা মালিকদের। এখন বাংলায় বদল এসছে নতুন সরকার। যেইভাবে কারখানা মালিকদের কাছে আবেদন জানিয়েছে সরকার, কি কারখানায় চালাতে গেলে সব রকম সুবিধা দেবে সরকার, তাতেই নতুন করে আশার আলো পেয়েছে কারখানা মালিকরা এবং এই বন্ধ কারখানাগুলো খোলার চিন্তাভাবনা শুরু করেছে কারখানা মালিকরা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আশায় বুক বাঁধছেন দুর্গাপুরের মানুষও। তার কারণ, তৃণমূল শাসনে এইখানে ছিল তোলাবাজি, বেপরোয়া তোলাবাজি, সিন্ডিকেট রাজ। নেতাদের পকেটে টাকা গুঁজতে গিয়ে লোকসানে কারখানা, বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে কারখানা। তোলাবাজি, সিন্ডিকেট বন্ধে নতুন আইন আনছে সরকার। খুশি দুর্গাপুর। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলো, দুর্গাপুর হলো, অন্ডাল হলো, সিন্ডিকেট গুলোর কাছে কি বালি আমার কাছে নিতে হবে, ইট আমার কাছে নিতে হবে, পাথর আমার কাছে নিতে হবে। ফ্যাক্টরিতে আমরা দেখেছি লোকরা আসতো, খাতাতে সই করে দিত আর বাইরে বসে পয়সা নিত। নতুন সরকার যে এসছে, এই আমরা শুনতে পেরেছি কি তোলাবাজি, সিন্ডিকেট রাজের জন্য একটা আইন নিয়ে আসতে চলেছে। তো ডবল ইঞ্জিন সরকার এই ধরনের পদক্ষেপ নিতে চলেছেন। এর জন্য আমাদের মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনার তরফ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আশা করছি এবার সেখান থেকে আমরা মুক্তি পাবো, খোলা শ্বাস নিতে পারবো। তৃণমূলের সরকারের আমলে কারখানায় কারখানায় তোলাবাজি, জুলুমবাজি রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছিল ছোট ছোট কারখানার মালিকরা। অবশেষে কিন্তু তারা মুক্তি পেতে চলেছে, কারণ নতুন সরকার যে আইন লাগু করতে চলেছে জুলুমবাজির বিরুদ্ধে, তাতে কিন্তু স্বস্তি পেতে চলেছে কারখানার মালিক থেকে কারখানা যারা কর্তৃপক্ষ রয়েছে প্রত্যেকেই। কারণ তৃণমূলের নেতাদের দাপট এতটাই বেড়ে গেছিল যে প্রত্যেকটি কারখানায় লোক রিক্রুটমেন্ট থেকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, তা থেকে কিন্তু অবশেষে মুক্তি পেতে চলেছে এই সমস্ত ছোট ছোট কারখানা যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফলতা, এই ফলতা ছিল দক্ষিণ 24 পরগনার শিল্প তালুক, স্পেশাল ইকোনমিক জোন। একের পর এক কারখানা, শ্রমিকের মুখে হাসি। তৃণমূল জামানায় সেখানেই অন্ধকার, তোলাবাজি আর সিন্ডিকেটের চাপে নাভিশ্বাস কারখানা মালিকদের। এই ফলতা ছোট বড় মিলিয়ে এখানে কারখানা প্রায় 150টা। একসময় সংখ্যাটা 150 ছিল। তৃণমূল শাসনে তা এসে দাঁড়ায় গোটা 40-এ। 70% কারখানাই বন্ধ হয়ে গিয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ বন্ধ করতে নয়া আইন আসছে। খুশি ফলতা।
আমি কাজ করতাম দাদা মডার্ন সোলার কোম্পানিতে। মডার্ন সোলার কোম্পানিকে অনেকদিন আগে তোলাবাজির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখন তখন তোলা আদায় করা হতো। আর ওই দলটা তো কোনো দল ছিল না দাদা, জেহাদি কায়দায় চলতো সমস্ত কিছু। শিল্প বন্ধ করতে বাধ্য হয়েছে, আর শিল্প চলে গেছে অন্য রাজ্যে, আমরা হয়ে গেছি পরিযায়ী শ্রমিক। অনেক কোম্পানি এর মধ্যে বন্ধ হয়েছে ওই তোলার জন্য। হ্যাঁ, এখন আসার আলো দেখছি, খুব আনন্দ পেয়েছি বাজেটটা দেখে। যদি হয় আমরা খুবই উপকৃত হব, সাধারণ ছেলেরা খেটে খেতে পারবো, আমাদের আর অন্য কিছু দরকার নেই। প্রায় 4 দশক আগেই ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছিল এলাকার মানুষদের কথা ভেবে, কিন্তু বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই ফলতাতে প্রায় 70% কারখানা বন্ধ হয়েছে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা তারা এই সমস্ত কোম্পানি থেকে তোলাবাজি করত, কাটমানির টাকা না দিলে কাজ যেত শ্রমিকদের, এমনকি বন্ধ করতে হতো কোম্পানি। সেভাবেই কিন্তু একের পর এক কোম্পানি বন্ধ হয়ে গেছে, ফলে পরিযায়ী শ্রমিক হয়েছে এলাকার বাসিন্দারা। এবারে নতুন সরকারের প্রথম বাজেটের ফলে আশা দেখছেন ফলতাবাসী। তাদের দাবি যে বিগত সরকার যেভাবে তোলাবাজি ও কাটমানি করে কারখানা বন্ধ করেছে, নতুন সরকার যেভাবে এই কাটমানি এবং তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ যদি গ্রহণ করে তাহলে হয়তো আবারও তার ছন্দে ফিরবে এই ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল। দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে ক্যামেরায় প্রীতম ঝুলকির সাথে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। আসছে বড় খবর, বাংলায় এবার অভিন্ন দেওয়ান বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি অসমের পর এবার বাংলায়। অসংখ্য আবির রয়েছে, আরো বিস্তারিত বলতে পারবেন। আবির, কি খবর আছে আমাদের কাছে? দেখো, উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর পশ্চিমবঙ্গতেও অভিন্ন দেওয়ানি আইন চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আইন দপ্তর যারা রয়েছেন তারা গোটা বিষয়টি সম্পর্কে তারা একটা বিল তারা তৈরি করছেন। সূত্রের খবর যে বিধানসভা অধিবেশন যেটা চলছে, সেই অধিবেশনে কোনো একটা দিন এই বিলটাকে নিয়ে আসা হতে পারে, এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিকেলের পর থেকে অত্যন্ত তৎপরতা বাড়ে, যে কারণে কিছুক্ষণ আগে পুনরায় বিধানসভার অধ্যক্ষের ঘরে যে কার্যনির্বাহী কমিটির যে বৈঠক, সেই বৈঠক ডাকা হয়েছে, এবং সেখানেই আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে বিধানসভার এই অধিবেশনেই এই অভিন্ন দেওয়ানি আইন কার্যকর সংক্রান্ত বিল নিয়ে আসা হবে কিনা। যদি হয় তাহলে দেখা যাবে যে উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর পশ্চিমবঙ্গ যে অভিন্ন দেওয়ানি আইন তা চালু করা হচ্ছে। যদি এটি চালু করা হয় তাহলে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভিং সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন যে ব্যক্তিগত আইনের পরিবর্তে এটি অভিন্ন দেওয়ানি আইন চালু হবে, এবং এর ফলে মনে করা হচ্ছে যে কোনো রাজ্যের ক্ষেত্রে আইনের যে শাসন সেটা অত্যন্ত শক্তিশালী হবে, এবং নারীদের অধিকার, লিঙ্গ সমতা এগুলোর ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে। বিরোধীরা প্রথম থেকেই আমরা জানি যে তাদের তরফ থেকে ইউসিসি নিয়ে একটা আপত্তির কথা তারা জানিয়েছিল, এবং তাদের বক্তব্য ছিল এই ধরনের বিল যদি পেশ করা হয় বা রাজ্যে যদি চালু করা হয় তাহলে নাগরিকদের যে আইনি সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হতে পারে। তবে সরকারি মহলের যেটা খবর, তাদের বক্তব্য যে এটা চালু করা হলে কোনোভাবেই এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে না, তার কারণ নাগরিকদের যে আইনি অধিকার সেটাকে সুরক্ষা করাই একটা সরকারের সাংবিধানিক দায়িত্ব বা উদ্যোগের মধ্যে পড়ে, এবং সেই কারণেই তারা এই বিলটিকে চালু করতে চায়। কিছুক্ষণের মধ্যেই যে কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষ হবে, এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয় জানা যাবে যে কবে রাজ্য বিধানসভাতে রাজ্য সরকারের তরফ থেকে বিল নিয়ে আসা হচ্ছে। ধন্যবাদ। অভিন্ন দেওয়ানি বিধি, এই অভিন্ন দেওয়ানি বিধি কি, যা এর আগে উত্তরাখণ্ডে, অসমে চালু হয়েছে, এবার আমাদের রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কি, প্রিয়াঙ্কা? দেখো, বিষয়টা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে উত্তরাখণ্ডে চালু হয়েছে, সবার প্রথম উত্তরাখণ্ডে হলো, তারপর গুজরাটে হয়েছে, তারপর আসাম খুব রিসেন্টলি অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে, তারপর এবার বাংলায় হতে চলেছে। এবার বিষয়টা হচ্ছে যে অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, মানে বিজেপি এবং বিজেপি শুরু থেকে কি বলে আসছে যে গোটা দেশে একটাই সংবিধান, একটাই আইন এবং একটাই ঝান্ডা থাকবে, তিরঙ্গা থাকবে। মানে বিষয়টা হচ্ছে কি, গোটা দেশে মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটাই আইন থাকবে, যে আইন দেশের সব স্তরের, সব রাজ্যের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য হবে। এখানে আলাদা কোনো পার্সোনাল ল বোর্ড থাকবে না, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন। সেটা যদি মুসলিম ল বোর্ড হয় তাহলে মুসলিম ল বোর্ডে থাকবে না। সেই জন্য ইউসিসি, এবং ইউসিসির ক্ষেত্রে কি পড়ে, ইউসিসির ক্ষেত্রে পড়ে হচ্ছে যে বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকারী, এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি দেখি যে
3 তালাক নিয়ে যে রায়টা হয়েছিল সেখানে ছিল যে মুসলিম মহিলাদের যে ইনস্ট্যান্ট তালাক দেওয়ার যে কনসেপ্ট ছিল সেই তালাক কোর্ট নিষিদ্ধ করে দিয়েছিল। তার কারণ অনেক সময় দেখা যাচ্ছিল যে তাদেরকে বঞ্চিত হতে হচ্ছে, কিছু পাচ্ছে না তারা, তাদের ঠিকঠাকভাবে কম্পেনসেট করা হচ্ছে না, সেই অবস্থায় তাদেরকে সেখান থেকে ইনস্ট্যান্ট তালাক দিয়ে 3 তালাকের মধ্যে 3 রকমের তালাক থাকে, মানে একটা তালাক ইনস্ট্যান্ট তালাক ছিল, সেই তালাকটা দেওয়া হচ্ছিল, এটা কোর্টের রায় নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড গোটা দেশ জুড়ে বিজেপি চালু করতে চায়। তার কারণ হচ্ছে যে তারা মনে করে যে গোটা দেশ জুড়ে একটাই আইন থাকা দরকার, এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এটাই যে বিয়ে হোক, ডিভোর্স হোক বা উত্তরাধিকারী হোক। উত্তরাধিকারীটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ বহু ক্ষেত্রে পার্সোনাল ল বোর্ডের ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে মেয়েদের উত্তরাধিকারী করার ক্ষেত্রে অনেক রকমের নিয়ম থাকে, যে ছেলেদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, মেয়েরা উত্তরাধিকারী হতে পারে না, সেরকম ধরনের ছিল। একটা সময় হিন্দু ধর্মে ছিল, কিন্তু তারপরে সংস্কার হয়েছে হিন্দু ধর্ম, ফলে এখন হিন্দু ধর্মের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ক্ষেত্রে সেরকম কোনো মানে সেটা আইন সংস্কার হয়েছে, হওয়ার পরে যেটা হয়েছে যে হিন্দুদের মধ্যে এটা নেই, কিন্তু পার্সোনাল ল বোর্ড এখনও রয়ে গেছে, আমাদের দেশে আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেরকম কিছু নিয়মকানুন আছে, সেইগুলোকে সংস্কার করার জন্য মূলত যাতে সেইটা না থাকে, যাতে সবাই দেশে একটাই আইন থাকে এবং সেই সুবিধাটা সবাই পান, সেই জন্যই ইউসিসি তৈরি করা হচ্ছে। এবং এই ইউসিসির ক্ষেত্রে বিজেপির স্ট্যান্স হচ্ছে, বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমরা বলতে শুনেছি যে ইউসিসি হবে, আইন গোটা দেশে একটাই থাকবে, যা থাকবে সবার জন্য তাই সমান হবে, কারোর জন্য আলাদা কোনো সুবিধা বা অসুবিধা এরকম কিছুই থাকবে না। সেক্ষেত্রে এইবারে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে খুব স্পষ্টতই অমিত শাহ বলেছিলেন যে নতুন সরকার আসবে এবং তারপর আমরা ইউসিসি চালু করব। সেটা ওদের নির্বাচনী সংকল্পপত্র যেটা ছিল, নির্বাচনী ইশতেহার যেটা, সেখানেও এটা পরিষ্কারভাবে ছিল যে 15টা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ইউসিসি। এবং তারপর এখন যখন সরকার এসেছে তখন সেটা মানে এটা বোঝাই যাচ্ছিল যে ইউসিসি হচ্ছে সময়ের অপেক্ষা, যে কোনো দিন এই আইন আকারে পেশ হতে পারে, এবং সেক্ষেত্রে সেটাই হতে চলেছে এবং আগামী সপ্তাহে সেটা আসতে চলেছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে, এখন হচ্ছে, এর আগে 3 জায়গায় হয়েছে, মধ্যপ্রদেশের মতো রাজ্য আছে যেখানে কমিটি তৈরি হয়েছে ইউসিসি ড্রাফট করার জন্য, সেই কমিটি কাজ করছে, হয়তো আগামী দিনে সেখানেও এই জিনিস আমরা দেখতে পাবো। ধন্যবাদ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি এর আগে আমরা দেখেছি শুরু হয়েছিল উত্তরাখণ্ড থেকে, তারপর গুজরাট, অসম, এবার আমাদের রাজ্যে বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার।